শ্বশুর আমার সাথে যেভাবে কাজ করল গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে। আমি তখন নতুন বউ। শ্বশুর বাড়িতে সংসার শুরু হয়েছে 3 বছর হল। তবে বিয়ের এতদিন পরেও আমার কোনো সন্তান হয়নি। একদিন সন্ধ্যাবেলা শ্বশুরমশাই আমাদের ঘরে এলেন। আমি বিনয়ের সাথে বললাম, শ্বশুরমশাই, আমি আপনার ছেলের বউ, আপনি আমার সাথে এমনটা করতে পারেন? শ্বশুরমশাই রেগেমেগে গিয়ে বললেন, চুপ থাকো তুমি। 3 বছর হয়ে গেল তোমার বিয়ে হয়েছে, কিন্তু এখনও তোমার কোনো সন্তান হলো না। আমার ছেলে একেবারে অপদার্থ, সে কিছুই করতে পারে না। কি কথাগুলো শুনে আমি হতবাক হয়ে গেলাম। শ্বশুরমশাই আরও রেগে গিয়ে আমার সাথে বাজে আচরণ করতে শুরু করলেন। তিনি বললেন, আজকে আমি তোমাকে এমন কিছু করব যাতে তুমি 2 মাসের ভেতরে সন্তান ধারণ করতে পারো। আমি কিছু বুঝে উঠতে পারলাম না। শ্বশুরমশাই আমাকে ঘরের একটি কোণায় টেনে নিয়ে গেলেন। আমি হতভম্ব হয়ে পড়লাম। তিনি আমার মুখে একটি কিছু লাগিয়ে দিলেন এবং তারপরে আমি আর কিছু বলতে পারলাম না। হঠাৎ করে আমার চোখে অন্ধকার নেমে এলো, আমি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি একটি অচেনা জায়গায় শুয়ে আছি। চারপাশে অন্ধকার আর শরীরটা যেন ভীষণ ভারী। আমি কিছুই বুঝতে পারছিলাম না। ধীরে ধীরে আমার মনে পড়তে লাগল শ্বশুরমশাইয়ের সেই অদ্ভুত আচরণ আর সেই বাজে কথা। আমার মনের মধ্যে তখন তীব্র রাগ জমে উঠতে লাগল। ভাবতে লাগলাম, কিভাবে এমনটা সম্ভব? এমন আচরণ আমি সহ্য করতে পারি না। শ্বশুরমশাই আমাকে কোনো অবস্থায় রেখে গেছেন তা ভাবতেই আমার শরীর কেঁপে উঠল। তারপর আমি ধীরে ধীরে চারপাশে তাকাতে শুরু করলাম। অন্ধকার ঘরের কোণায় আমি শুয়েছিলাম আর আমার মাথা ভারী লাগছিল। শরীরের কোথাও ব্যথা হচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন আমার শরীরের উপর কিছু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। আমার চারপাশে তাকিয়ে দেখলাম ঘরে আমি একা। দরজাটা বন্ধ ছিল, কিন্তু বাইরে থেকে আসা আলো কিছুটা দৃশ্যমান হচ্ছিল। হঠাৎ দরজাটা খুলে গেল। শ্বশুরমশাই ঘরে ঢুকলেন। আমি ভয়ে কুঁকড়ে গেলাম, বুঝতে পারছিলাম না কি করতে হবে। তিনি আমার দিকে এগিয়ে এসে বললেন, জ্ঞান ফিরেছে বুঝি? এবার ঠিকমতো শুনে নাও। আমি যা করেছি সেটা তোমারই মঙ্গলের জন্য। তুমি সন্তানের মা হতে পারবে, এত চিন্তা করো না আগে। আমি হতবাক হয়ে পড়লাম। আমি প্রতিবাদ করতে চাইলাম, কিন্তু শরীরটা এতটাই দুর্বল ছিল যে কিছু বলার শক্তি পেলাম না। শ্বশুরমশাই তার হাত দিয়ে আমার মুখ চেপে ধরলেন, যেন তিনি আমার কণ্ঠস্বর চেপে রাখতে চাইলেন। তারপর তিনি বললেন, এই কথা কাউকে বলার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। এটা আমাদের পরিবারের ইজ্জতের ব্যাপার। কিছুক্ষণ পর তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন আর আমি একা পড়ে রইলাম। ভয়ে, ঘৃণায় আর হতাশায় আমার চোখে জল আসতে লাগল। আমার কিছু করার ক্ষমতা ছিল না। আমি ভাবতে লাগলাম, কিভাবে এখান থেকে বের হব আর কিভাবে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াব। বন্ধুরা, এই জায়গা থেকে আমি কিভাবে পালাবো, কিভাবে এই অন্যায়ের প্রতিকার করব, এই যাত্রার বাকি অংশ আরও চমকপ্রদ জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাথেই থাকো। তোমাদের সাপোর্টেই আমার সাহস বাড়বে। তারপর আমি যখন একটু শক্তি ফিরে পেলাম তখন চেষ্টা করলাম ধীরে ধীরে উঠে দাঁড়াতে। শরীরটা তখনও দুর্বল ছিল, কিন্তু মন শক্ত ছিল। আমি জানতাম এই অমানবিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে এবং এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমি প্রথমেই দরজার দিকে এগোলাম। দরজাটা ধাক্কা দিয়ে দেখলাম ভেতর থেকে বন্ধ করা নেই। তাই সাহস করে দরজাটা খুললাম। বাইরে বেরিয়ে দেখলাম বাড়ির চারপাশটা অন্ধকার আর নীরব। সবাই ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছিল। আমি সুযোগ বুঝে পা টিপে টিপে চলতে শুরু করলাম। বাড়ির পেছনের দরজাটা খোলা ছিল। আমি ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম এবং দ্রুত দৌড়াতে শুরু করলাম। পেছন ফিরে দেখার সাহস করলাম না। তখনও আমার শরীর কাঁপছিল, কিন্তু একটা জেদ আর সাহস কাজ করছিল মনের মধ্যে। যতদূর পারলাম দৌড়ালাম, যতক্ষণ না একেবারে বাড়ির সামনে এসে পড়লাম। আমি সেখানে এসে দাঁড়িয়ে ভেবে দেখলাম, এখন কি করা উচিত। কাউকে না কাউকে সাহায্যের জন্য ডাকতে হবে। কিন্তু শ্বশুরবাড়ির এলাকায় কোনো বিশ্বাসযোগ্য মানুষ ছিল না, তাই আমি আমার বাপের বাড়িতে ফোন করার সিদ্ধান্ত নিলাম। ফোনটা হাতে নিয়ে নম্বর ডায়াল করলাম, কিন্তু কল লাগছিল না। হয়তো ব্যাটারির চার্জ কম ছিল। ভাগ্যক্রমে রাস্তায় তখন একটা রিকশা যাচ্ছিল। আমি দৌড়ে গিয়ে তাকে থামালাম। চোখে মুখে ভয় আর আতঙ্ক দেখে রিকশাওয়ালা আমাকে জিজ্ঞেস করল, আপনি কি বিপদে আছেন আপা? আমি তখন কান্না জড়ানো কণ্ঠে বললাম, আমাকে এখান থেকে বাপের বাড়ি নিয়ে চলুন, খুব বিপদে আছি। রিকশাওয়ালা আমাকে তার রিকশায় তুলে নিল এবং দ্রুত আমার বাপের বাড়ির দিকে যাত্রা শুরু করল।
পথের মাঝে আমি শ্বশুরমশাইয়ের বলা কথাগুলো, তার খারাপ আচরণ সবকিছু মনে করতে লাগলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি চুপ থাকব না। যা হয়েছে আমি সব বলব এবং এর জন্য বিচার চাইব। বাপের বাড়িতে পৌঁছে দরজা ধাক্কা দিয়ে সবাইকে ডাকলাম। মা দরজা খুললেন, আমাকে দেখেই আঁতকে উঠলেন। আমার অবস্থা দেখে মা বাবা দ্রুত আমাকে ভেতরে নিয়ে গেলেন। আমি তখন আর চোখের পানি আটকে রাখতে পারলাম না। সবকিছু খুলে বললাম। মা বাবা আমার কথা শুনে হতবাক হয়ে গেলেন। বাবা শক্ত গলায় বললেন, এই অন্যায়ের বিচার হবে। আমরা চুপ থাকব না। শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে আমরা মামলা করব। বন্ধুরা, এরপর শুরু হলো আমার নতুন এক যুদ্ধ। এই যাত্রায় আমাকে অনেক বাধা পেরোতে হয়েছে, কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। আমি জানি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে সাহস লাগে। তাই তোমাদের সবাইকে বলছি, অন্যায় দেখলে কখনোই চুপ থেকো না। আমার গল্পের পরবর্তী অংশ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তোমাদের সাপোর্টেই আমি শক্তি পাব এই যুদ্ধে এগিয়ে যেতে। এরপর বাবা মা আমাকে নিয়ে থানায় গেলেন। আমরা সেখানে গিয়ে সব ঘটনা বিস্তারিতভাবে জানালাম। পুলিশ প্রথমে খুব একটা গুরুত্ব দিতে চায়নি। তারা বলছিল, এগুলো পারিবারিক বিষয়, আপনারা বাড়িতে মিটমাট করে নিন। কিন্তু আমার বাবা জানিয়ে দিলেন, এটা কোনো পারিবারিক বিষয় নয়। এটা শাস্তিযোগ্য অপরাধ, আর এর জন্য আমরা আইনের আশ্রয় নেব। অবশেষে আমাদের কথা শুনে পুলিশ আমাদের মামলা গ্রহণ করল। তারা শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করল এবং বাড়িতে এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে গেল। শ্বশুরমশাই তখন বাড়িতে ছিলেন না, তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। পুলিশ খোঁজ নেওয়ার জন্য বিভিন্ন স্থানে তল্লাশি চালানো শুরু করল। এদিকে আমি খুব ভয় পাচ্ছিলাম। শ্বশুরমশাই যদি আবার কোনোভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করে, এই ভেবে আতঙ্কিত ছিলাম। কিন্তু আমার বাবা মা এবং পরিবারের সবাই আমাকে সাহস যোগাচ্ছিল। আমার পাশে দাঁড়িয়ে আমাকে বলল, তুমি ভয় পেজো না। তুমি কোনো অন্যায় করনি। আমরা সবসময় তোমার পাশে আছি। কয়েকদিন পর পুলিশ জানতে পারে শ্বশুরমশাই তাদের এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে আছেন। তারা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তখন তিনি প্রথমে সবকিছু অস্বীকার করতে শুরু করেন। কিন্তু আমার বাবার জোরালো সাক্ষ্য আর প্রমাণের ভিত্তিতে পুলিশ তাকে আরও জেরা করে এবং তিনি সব স্বীকার করতে বাধ্য হন। কোর্টে যখন আমাদের মামলা উঠল, তখন শ্বশুরমশাইয়ের আইনজীবী অনেক চেষ্টা করল প্রমাণ করতে যে আমি মিথ্যা বলছি। কিন্তু আমি সাহস নিয়ে সব ঘটনা খুলে বললাম এবং প্রত্যক্ষদর্শী ও অন্যান্য প্রমাণগুলো কোর্টে উপস্থাপন করলাম। কোর্ট আমার কথা বিশ্বাস করল এবং শ্বশুরমশাইকে দোষী সাব্যস্ত করল। শেষ পর্যন্ত শ্বশুরমশাই শাস্তি পেলেন। আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল। আমার জীবন থেকে তিনি চিরতরে দূর হয়ে গেলেন। বন্ধুরা, আমি তখন একটা নতুন শুরু করতে পারলাম। আমি বুঝতে পারলাম, সাহস নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে সত্যের জয় হয়। তোমাদেরও বলছি, কখনো অন্যায়ের মুখোমুখি হলে পিছিয়ে যেও না। তোমাদের সমর্থন আর ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। আরও এমন সাহসী গল্প জানতে এবং পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। পরে শ্বশুরমশাইয়ের শাস্তি হওয়ার পর আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো। মামলার পর আমার বাপের বাড়ির সবাই আমাকে সাহস জুগিয়েছিল। আমার মানসিকভাবে আরও শক্ত হওয়া দরকার ছিল, কারণ আমি জানতাম এই ঘটনার প্রভাব থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। শ্বশুরবাড়ি থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমার স্বামীও প্রথমে আমাকে বিশ্বাস করতে চায়নি। তার পরিবারও তার উপর চাপ সৃষ্টি করেছিল, তাই সে আমাকে দোষারোপ করে বলল, তুমি মিথ্যা বলছো, আমার বাবা এমন কাজ করতে পারে না। কিন্তু আমি জানতাম সত্যটা কি, এবং এই সত্যের জন্য আমাকে লড়াই করতে হবে, এমনকি সেটা যদি আমার সম্পর্ককে ভেঙে দেয় তবুও। একটা সময় পরে আমার স্বামী সত্যটা বুঝতে পারল। পুলিশের তদন্ত ও প্রমাণগুলো স্পষ্টভাবে দেখিয়ে দিল যে তার বাবাই দোষী। সে তখন এসে আমার কাছে ক্ষমা চাইল। বলল, আমি ভুল করেছি, তোমাকে বিশ্বাস করতে পারিনি। এখন আমি বুঝতে পারছি তুমি যা বলেছিলে তা সত্য। আমি জানতাম তার মনের পরিবর্তন সময়ের ব্যাপার, কিন্তু তার জন্য আমার কাছে ফিরে আসা সহজ ছিল না। আমি তাকে স্পষ্টভাবে বললাম, তুমি আমাকে বিশ্বাস না করেই দূরে সরে গিয়েছিলে। আমাদের সম্পর্কের মাঝে বিশ্বাস আর সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমি আর সেই সম্পর্কটাকে আগের মতো দেখতে পারি না। এই ঘটনার পর আমি নিজেকে নতুনভাবে গড়ে তুলতে শুরু করলাম। আমি নিজের জন্য একটা নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিলাম। পড়াশোনা আর কাজের মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলাম।
পরিবারের সহায়তা আর বন্ধুদের ভালোবাসা পেয়ে ধীরে ধীরে আমি জীবনে নতুন লক্ষ্যে এগিয়ে যেতে থাকলাম। এই যাত্রায় অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম জীবনে যত কষ্টই আসুক, কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। অন্যায়ের বিরুদ্ধে সাহস নিয়ে লড়াই করতে হয়, আর নিজের আত্মসম্মান বজায় রাখতে হয়। আমার এই গল্পের শেষ এখানেই, কিন্তু জীবনের নতুন অধ্যায় এখনও চলছে। সব সময় মনে রাখতে হবে, আমরা নিজেদের শক্তি দিয়ে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। তারপর আমি আমার জীবনে স্থিতিশীলতা আনার জন্য মনস্থির করলাম। আমি নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে নতুন একটি চাকরি খুঁজে নিলাম। শুরুতে অনেক কঠিন ছিল, কারণ আগের সব ঘটনা আমার মনকে এখনও পীড়া দিত। কিন্তু আমি জানতাম সামনে এগিয়ে যেতে হলে নিজের উপর আস্থা রাখতে হবে এবং পুরনো কষ্টগুলোকে পিছনে ফেলে দিতে হবে। আমার বাপের বাড়ির লোকেরা সবসময় আমাকে সমর্থন করে এসেছে। তারা আমাকে সাহস দিয়েছে এবং পাশে থেকেছে। তাদের ভালোবাসা আর সমর্থন পেয়ে আমি সাহস পেলাম এবং নতুন জীবনের দিকে পা বাড়ালাম। চাকরির পাশাপাশি আমি নিজের জন্য নতুন কিছু শিখতে শুরু করলাম। বিভিন্ন কোর্স এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করলাম, যাতে আমি আমার দক্ষতাকে আরও উন্নত করতে পারি। এদিকে আমার স্বামীও চেষ্টা করছিল আমাদের সম্পর্ক মেরামত করার জন্য। সে বারবার ক্ষমা চাইছিল এবং বলছিল, তুমি চাইলে আমরা নতুন করে শুরু করতে পারি। আমি সবকিছু ভুলে গিয়ে তোমার পাশে দাঁড়াতে চাই। কিন্তু আমি জানতাম সেই বিশ্বাস আর ফিরে আসবে না, আর আমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসারই সিদ্ধান্ত নিয়েছি। একটা সময় পরে আমি আইনি প্রক্রিয়া শুরু করলাম আমাদের বিবাহবিচ্ছেদের জন্য। আমার স্বামী প্রথমে বিশ্বাসটা মেনে নিতে পারেনি, কিন্তু শেষমেশ সে বুঝতে পারল যে এটা সবার জন্যই ভালো হবে। আমরা বিচ্ছেদ করলাম এবং আমি নিজের স্বাধীন জীবন নিয়ে এগিয়ে চললাম। বিচ্ছেদের পর আমার জীবনে অনেক পরিবর্তন আসল। আমি নিজেকে পুরোপুরি নতুন করে গড়ে তুললাম। পড়াশোনা শেষ করে আমি একটি প্রতিষ্ঠানে ভালো পদে চাকরি পেলাম। ধীরে ধীরে নিজের একটা বাসাও ভাড়া নিলাম, যেখানে আমি আমার মতো করে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারি। এই যাত্রায় আমি শিখেছি, জীবনে অনেক সময় কঠিন পরিস্থিতি আসতে পারে, কিন্তু সাহস আর আত্মবিশ্বাস থাকলে সবকিছু মোকাবেলা করা সম্ভব। এখন আমি জানি নিজের জন্য দাঁড়াতে হয় এবং কখনো অন্যায়ের কাছে মাথা নত করা উচিত নয়। আমার এই গল্প এখানেই শেষ, কিন্তু জীবন চলতে থাকবে। আমি আজও নিজের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি এবং বিশ্বাস করি যে কোনো প্রতিকূলতাকে জয় করার ক্ষমতা আমার আছে। এরপরের জীবন ছিল আমার জন্য নতুন চ্যালেঞ্জের এবং পরিবর্তনের একটি অধ্যায়। শ্বশুরমশাইয়ের শাস্তি হওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম আমার জীবনে নতুন করে শুরু করতে হবে। আমি জানতাম এই ঘটনা আমার জীবনে গভীর প্রভাব ফেলেছে এবং এই ঘটনা থেকে বেরিয়ে আসার জন্য আমাকে মানসিকভাবে শক্ত হতে হবে। আমার বাপের বাড়ির সবাই আমার পাশে ছিল। তারা আমাকে যতটা সম্ভব মানসিক সমর্থন দিয়েছে এবং সবসময় আমার পাশে থেকেছে। তারা বলেছিল, তুমি যেমন সাহস নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছ, তেমনি এবার জীবনে এগিয়ে যেতে হবে। আমরা সবসময় তোমার পাশে আছি। তাদের এই কথাগুলো আমাকে আরও শক্ত হতে সাহায্য করেছিল। আমি ধীরে ধীরে নিজের শক্তি ফিরে পেতে শুরু করলাম। প্রথমে আমি সিদ্ধান্ত নিলাম একটা চাকরি খুঁজে বের করতে হবে। আমি নিজের যোগ্যতা আর দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করতে লাগলাম। প্রথমে চাকরি পাওয়া কঠিন ছিল, কারণ পুরনো ঘটনা বারবার আমার মনকে বিভ্রান্ত করছিল। কিন্তু আমি নিজেকে সাহস দিয়ে বলতাম, এই কষ্টগুলোই আমাকে আরও শক্ত করবে আর সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। অবশেষে একটি ছোট প্রতিষ্ঠান থেকে আমার কাছে ইন্টারভিউয়ের ডাক এল। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আমি খুবই নার্ভাস ছিলাম। আমার মনে হচ্ছিল হয়তো আমি পারব না, কিন্তু আমি চেষ্টা করলাম নিজেকে শান্ত রাখতে। ইন্টারভিউ ভালোভাবেই হলো, আর কয়েকদিন পর তারা আমাকে জানাল আমি চাকরির জন্য নির্বাচিত হয়েছি। সেই মুহূর্তে আমার মনে হলো আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। চাকরির পরের সময়টা সহজ ছিল না। কাজের জায়গায় নতুন পরিবেশ, নতুন মানুষদের সাথে মানিয়ে নিতে সময় লাগছিল। কিন্তু আমি নিজের কাজে মনোনিবেশ করলাম। প্রতিদিন নতুন কিছু শিখতে থাকলাম, আর আমার সহকর্মীরাও আমাকে সাহায্য করছিল। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের উন্নতি খুবই জরুরি। এদিকে আমার স্বামীও যোগাযোগ করার চেষ্টা করছিল। প্রথমে সে আমাকে মেসেজ পাঠাত এবং ফোন করে বলত, আমি তোমার জন্য দুঃখিত। আমি বুঝতে পারিনি তুমি কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলে। এখন আমি সত্যটা বুঝতে পারছি, আর আমি চাই আমাদের সম্পর্ক ঠিক হয়ে যাক। আমি তার কথা শুনে কিছু বলিনি। আমার মনে হচ্ছিল তার কথাগুলো আসলে কি সত্যি নাকি সে শুধুই সমাজের চাপের জন্য বলছে। তবে আমি জানতাম আমাদের সম্পর্কটা এখন আর আগের মতো নেই।
সেই বিশ্বাস, সেই শ্রদ্ধা, যেগুলো একটি সম্পর্কের ভিত্তি, সেগুলো ভেঙে গেছে। আমি বুঝতে পারলাম এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই আমার জন্য সঠিক সিদ্ধান্ত। এরপর আমি সিদ্ধান্ত নিলাম আমাদের বিবাহবিচ্ছেদের জন্য আইনি প্রক্রিয়া শুরু করব। আমি আমার পরিবারের সাথে আলোচনা করলাম, আর তারা আমার সিদ্ধান্তকে সমর্থন করল। আমরা একজন আইনজীবীর সাথে কথা বললাম এবং কাগজপত্র প্রস্তুত করতে শুরু করলাম। আমার স্বামী প্রথমে এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিল না। সে বলেছিল, আমরা নতুন করে শুরু করতে পারি। তুমি কেন আমাদের সম্পর্কটা ভাঙছ? আমি তাকে স্পষ্টভাবে বললাম, আমার জন্য এটা সম্ভব নয়। যেটা ঘটে গেছে সেটা ভুলে যাওয়া বা ক্ষমা করা আমার পক্ষে সম্ভব নয়। আমাদের সম্পর্কের ভিতর সেই বিশ্বাস আর নেই, আর সম্পর্কের ভিত্তি যদি ঠিক না থাকে তাহলে সেটা টিকবে না। একটা সময় পরে সে বুঝতে পারল আমাদের বিচ্ছেদটাই সবার জন্য মঙ্গল। আমরা আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শেষ করলাম। আমি তখন সম্পূর্ণ স্বাধীন হয়ে গেলাম। মনে হলো আমার কাঁধ থেকে একটা বিশাল বোঝা নেমে গেল। এরপর আমি নিজের জীবনের দায়িত্ব নিজেই নিতে শুরু করলাম। চাকরির পাশাপাশি আমি নিজের দক্ষতাকে আরও উন্নত করতে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে লাগলাম। আমি কোর্স করলাম কম্পিউটার স্কিলের উপর আর বিভিন্ন সফট স্কিল ডেভেলপমেন্টের উপর। আমার কাজের জায়গায় উন্নতির সুযোগ পেলাম এবং ধীরে ধীরে আমি আরও ভালো পদে উন্নীত হলাম। চাকরি থেকে বেতন পাওয়ার পর আমি নিজের জন্য একটি বাসা ভাড়া নিলাম। সেই বাসায় আমি স্বাধীনভাবে থাকতে শুরু করলাম। আমি জানতাম একা থাকা এবং নিজের দায়িত্ব নিজে নেওয়া সহজ হবে না, কিন্তু এই স্বাধীনতা আমাকে ভেতর থেকে শক্ত করছিল। আমি প্রতিদিন আমার কাজ করতাম, নিজের যত্ন নিতাম এবং ধীরে ধীরে নতুন বন্ধু তৈরি করতে শুরু করলাম। একদিন আমি ভেবে দেখলাম জীবনে যা হয়েছে তা আমাকে অনেক কিছু শিখিয়েছে। সেই ঘটনার কষ্ট আর হতাশা আমাকে ভেঙে দিতে চেয়েছিল, কিন্তু আমি সেই কষ্টগুলোকে শক্তিতে পরিণত করেছি। আমি শিখেছি জীবনে কখনো অন্যায়ের কাছে মাথা নত করা উচিত নয়। যতই কষ্ট হোক না কেন নিজের জন্য দাঁড়াতে হবে এবং নিজের সম্মান বজায় রাখতে হবে। আজ আমি জানি আমি আমার জীবনে সফল হয়েছি। আমি জানি আমি আরও এগিয়ে যেতে পারব এবং আমার সব লক্ষ্যে পৌঁছাতে পারব। সেই ভয়ঙ্কর ঘটনা আমাকে নতুন করে জীবন গড়ার প্রেরণা দিয়েছে। আমার জীবনের এই যাত্রা এখন আরও বেশি উজ্জ্বল এবং সম্ভাবনামা। বন্ধুরা, আমার গল্প এখানেই শেষ নয়। জীবনের নতুন অধ্যায় এখনও চলছে। আমি জানি তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার সাথে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারব। তোমরা যদি আমার গল্প থেকে অনুপ্রাণিত হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমরা একসাথে অনেক দূর যেতে পারব। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমাদের এই চ্যানেল লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের মাঝে গল্পটি শেয়ার করে দিন।